সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন নিউজ আওয়ার এক্সট্রাই সহযোগিতায় ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে থাকবো আমি বাবলি ইয়াসমিন। স্টুডিওতে দুজন সম্মানিত অতিথি এই মুহূর্তে উপস্থিত আছেন, শুরুতেই পরিচয় করে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে উপস্থিত আছেন সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক, দৈনিক প্রথম আলো, স্বাগত জানাচ্ছি। স্টুডিওতে আছেন ডাক্তার শাহাদত হোসেন, সাবেক সভাপতি, চট্টগ্রাম মহানগর বিএনপি, স্বাগত জানাচ্ছি এই আয়োজনে। দর্শক, নতুন বাংলাদেশের সংস্কার নিয়ে নানান কথা চলছে, সংস্কার চলছে এবং সেই সাথে দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপও কিন্তু হয়ে গেল। নানান বিষয় সেখানে উত্থাপিত হয়েছে এবং সেই সাথে রাজনীতির নানান দিক নিয়ে মানুষ কিন্তু এখন প্রশ্ন করছেন। সব কিছু নিয়ে আজ আমরা আলোচনা করতে চাই। আমরা আজকের নির্ধারিত বিষয় সংলাপ, সংস্কার ও রাজনীতি, এটি নিয়ে কথা বলবো। জনাব সোহরাব হাসান, আপনাকে দিয়ে শুরু করি। যেটি প্রথম শিরোনামে বলছিলাম যে ৯ সদস্যের যে সংবিধান কমিশন, সংস্কার কমিশন, সেখানে অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে আরও ৮ জনকে নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই যে সদস্যদের কথা বলছিলাম আমরা শুরুর আগেও, প্রজ্ঞাপন জারি করা হলো, এইটি নিয়ে আপনার মন্তব্য প্রথমে একটু শুনতে চাইব। না, এটা তো ভালো। অন্য কমিশনগুলো আগেই ঘোষণা করা হয়েছে সদস্যদের নাম। আলী রিয়াজ, অধ্যাপক আলী রিয়াজ যেহেতু দেশের বাইরে, সে কারণে হয়তো এটি বিলম্ব হয়েছে এবং তাদেরকে কিন্তু বলা হয়েছে ১ তারিখ থেকেই কাজ শুরু করার কথা, কারণ তাদেরকে ৩১ ডিসেম্বরের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। এখন যত দ্রুত তারা কার্যক্রম শুরু করতে পারবেন ততই মানে এর একটা রূপরেখা দাঁড়াবে। এখন সংবিধান, আপনি বলছেন, আপনার শিরোনাম হচ্ছে সংলাপ, সংস্কার এবং রাজনীতি। সংলাপ কিন্তু চলমান প্রক্রিয়া, সংস্কারও চলমান প্রক্রিয়া। কারণ আমরা সময়ের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে, প্রকৃতির প্রয়োজনে আইন বদল করতে হয়, আইন সংশোধন করতে হয়, এমনকি সংবিধানও সংশোধন করতে হয়। কারণ বর্তমান সংবিধানে সম্ভবত ১৬টি বা ১৭টি সংশোধনী আছে তো বিভিন্ন সময়। তবে বেশিরভাগ সংশোধনী ক্ষমতাসীনদের, মানে শাসক গোষ্ঠীর সুবিধার্থে করা হয়েছে, জনগণের সুবিধার্থে খুব কম সংশোধনী করা হয়েছে। আর যেটি বলতে পারি যে ত্রয়োদশ সংশোধনী, সেটি ছিল সরকারি দল বিরোধী দল সম্মিলিত একটি প্রয়াস যে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল, ক্ষমতাসীনরা কখনোই সুষ্ঠু নির্বাচন দেননি। সে কারণে ছিল যে একটি নির্বাচনী ব্যবস্থা, একটি তত্ত্বাবধায়ক ব্যবস্থা তৈরি করা, যারা নির্বাচন নিশ্চিত করবেন, যে সুষ্ঠু নির্বাচন। এবার কি আমরা প্রত্যাশা করতে পারি, আপনি বলছিলেন যে জনগণের জন্য কখনোই করা হয়নি, এবার কি আমরা সেই প্রত্যাশাটা করতে পারি যে জনগণের জন্য? এবার করতে পারি, যেহেতু ওই সংশোধনীগুলো হয়েছিল আপনার সংসদে, জাতীয় সংসদে। অবশ্যই জাতীয় সংসদ জনগণের প্রতিনিধিত্ব করে, কিন্তু সেখানে সবসময় ক্ষমতাসীনদের ইচ্ছায় হয়েছিল। তবে এক্ষেত্রে যে কথাটি বললাম ত্রয়োদশ সংশোধনী, সেটিও কিন্তু জাতীয় সংসদে হয়েছে, কিন্তু সেটি একটি ঐকমত্যের ভিত্তিতে যেসব সিদ্ধান্ত হয় বা হয়েছে অতীতে, সেই সিদ্ধান্তই কিন্তু জনগণের স্বার্থ রক্ষা করে। আর সংবিধান নিয়ে নানা রকম আলোচনা, যে প্রথমত হচ্ছে যে এখন যে সংবিধানের কাঠামো আছে তার অনেকগুলোই নিয়েই প্রশ্ন আছে, যেমন অনেকগুলো আইন, অনেকগুলো বিধান, প্রধানমন্ত্রীর ক্ষমতা, জাতীয় সংসদের ৭০ সংসদ সদস্যদের জন্য ৭০ অনুচ্ছেদ ইত্যাদি নিয়ে বেশ প্রশ্ন আছে, সমালোচনা আছে। আশা করি যে এই সংবিধান সংস্কার কমিশন সেগুলো আমলে নেবে এবং সব রাজনৈতিক দল, পেশাজীবী, আইন বিশেষজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞদের সাথে আলাপ আলোচনা করে অধিকাংশের ১০০% মানুষ কোনো ব্যাপারেই একমত হবে না, তবে অধিকাংশ মানুষ যেটা চায় তাদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করবেন, এটাই প্রত্যাশা। কারণ আমরা এর আগে অনেক সংস্কারের কথা শুনেছি। আপনি যে কথাটি বলেছিলেন, এই সংস্কার সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারে আমলে ২০০৭-৮-এ বেশ জোরে সোরে আওয়াজ ছিল। এমনকি সংস্কারের ঢেউয়ে প্রধান দুটি দল আওয়ামী লীগ, বিএনপি এক ধরনের ভাঙনের মুখে পড়েছিল। বিএনপি আনুষ্ঠানিকভাবে ভাঙন দেখা দিয়েছিল বিএনপিতে। আওয়ামী লীগে আনুষ্ঠানিক ভাঙন না হলেও
আলাদা আলাদা প্রস্তাব দেওয়া হয়েছিল এবং এক ধরনেরই ছিল যে সর্বময় ক্ষমতার অধিকারী যারা তখন দুই নেত্রী, যে দুই নেত্রীকে চলে যেতে হবে, এটি এক ধরনেরই ছিল। কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম যে সেই সংস্কার যেহেতু ব্যক্তিকে উদ্দেশ্য করে হলে সেই সংস্কার টিকে না। উদ্দেশ্য যদি হয় নীতির, যে নীতিগতভাবে কোনটি ভালো। যেমন একসময় আমাদের এখানে রাষ্ট্রপতি শাসিত ছিল, যদিও প্রথমে ৭২-এর সংবিধানের সংসদীয় পদ্ধতি, পরে বাকশাল করা হলো একদলীয় রাষ্ট্রপতি শাসিত। বাকশাল চলে যাওয়ার পর ৭৫-এর পর সেটি রাষ্ট্রপতি ব্যবস্থা রাখা হলো বহুদলীয়। এখন রাষ্ট্রপতির শাসিত ব্যবস্থায় ব্যক্তিই কিন্তু প্রধান হয়। কিন্তু আমরা সংবিধানটাকে এমন ভাবে সাজালাম, পরবর্তীকালে যখন সংসদীয় গণতন্ত্র হলো তখন রাষ্ট্রপতির সমস্ত ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে দেওয়া। অর্থাৎ সবকিছু মিলে এই সংবিধান সংস্কারের উপর বা সংবিধান সংস্কার কমিশনে যারা থাকবেন তাদের উপর প্রত্যাশার চাপটা অনেক বেশি, কেননা এত বেশি কাটাছেঁড়া করা হয়েছে। আপনি বলছিলেন প্রত্যেকটা পর্যায়ে ধরে ধরে এত বেশি আসলে দরকার, জনগণের জন্য যে সংবিধান আসবে তার জন্য অনেক বেশি কাটাছেঁড়া আরও বেশি দরকার। এবং নানা ধরনের প্রশ্নও তো সেটা নেওয়া হচ্ছিল যে আসলে একেবারে সংবিধান এটি বাতিল করে নতুন করে করা হবে কিনা অথবা সংস্কার করা হবে কিনা, সেই প্রশ্নগুলো আসলে থাকে। আপনি বলছিলেন যে আসলে সংলাপও একটি চলমান প্রক্রিয়া, সংস্কারও একটি চলমান প্রক্রিয়া। আমরা গত শনিবার ৫ অক্টোবর যে সংলাপ হয়ে গেল, সেখানে দেখেছি বেশিরভাগ রাজনৈতিক দলই কিন্তু বলেছে যে সংস্কার কেউ আগে প্রাধান্য দিয়েছে, কেউ সংলাপকে আগে প্রাধান্য দিয়েছে, এবং বিএনপি বলেছে নির্বাচনকে আগে প্রাধান্য দিয়েছে। সেই বিএনপি বলেছে যেটি চলমান, একসাথে হতে পারে, নির্বাচন একসাথে হয়ে যত দ্রুত দেয়া। আপনার সেই ব্যাপারে একটু মন্তব্য জানতে চাইব, নিশ্চয়ই আসবো আপনার কাছে। ডাক্তার শাহাদাত হোসেন, আপনার কাছে আসি। শুরুতে একটু আপনার মেয়র পদ এটি নিয়ে আসলে যে অবস্থানটা আছে সেটি প্রথমে একটু জানতে চাইব। আদালতের রায় হয়েছে কিন্তু গেজেট আকারে এখনো আসেনি, সেটির জন্য দ্রুত যাতে গেজেট আকারে প্রকাশিত হয় তাগাদা দেওয়া হয়েছে। কি অবস্থায় আছে এটি? জি, ধন্যবাদ আপনাকে, দর্শকবৃন্দ এবং তিনি আলোচক, চমৎকার কথা বলেছেন। আসলে মেয়র ইলেকশনের যে মামলাটা হয়েছিল সেটা চট্টগ্রামে আপনারা জানেন ২০২১ সালের ২৮শে জানুয়ারি নির্বাচনটা হয়েছিল। এর মধ্যে যেটা হয়েছে, আপনার নির্বাচনটা হয়েছিল ইভিএম পদ্ধতিতে। ইভিএমে আমাদের প্রায় ৭৮০টা সেন্টার ছিল, ২০ লক্ষ ভোটার কাছাকাছি। তো এই জায়গায় যেটা আমি প্রতিবাদ করেছি যে জায়গায়, সেটি হচ্ছে নির্বাচনের আপনার ইভিএমের যে প্রিন্টেড যে কপিটা দেওয়ার কথা ছিল, মানে ইভিএম আপনি জানেন যে যখন আপনি ভোট দিতে যান একটা মেশিন থেকে একটা কপি বের হয়, সেখানে আপনার ধানের শীষ কত পেয়েছে, নৌকা কত পেয়েছে, অথবা অন্য অন্য যারা ভোটার আছে তারা কত পেয়েছে, সে ধরনের একটা প্রিন্টেড কপি বের হয়, যেটা আলটিমেটলি গিয়ে নির্বাচনের রাতে যখন ফলাফল ঘোষণা করা হয় এবং আমাকে যখন দেওয়া হয় সেখানে দেখা যাচ্ছে যে কোনো প্রিন্টেড কপি দেওয়া হয়নি, শুধুমাত্র হাতে লিখে ধরেন আপনার 10কে 100 করে, 20কে 200 করে, 30কে 300 করে এই ধরনের একটা ফলাফল আমাকে দেওয়া হয়েছে, যেটার আমি প্রতিবাদ করেছিলাম। আমি বলেছিলাম এই রেজাল্ট আমি নিব না, আমি এটার বিরুদ্ধে মামলায় যাব। সেদিন আমি বলেছি, আমি মিডিয়াকে বলেছি। এবং ওই নির্বাচনে আপনি জানেন কি পরিমাণে ভোট জালিয়াতি হয়েছে ইভিএমের মাধ্যমে, এবং সেখানে আপনার 4% ভোটকে 23% দেখানো হয়েছে। আমাদের সমস্ত এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। তার আগের থেকে এই যে গাইবি মামলাগুলো হয়েছে এগুলো তো আছেই। আর এইটার মূলত আমার যে কমপ্লেন সেটাই ছিল যে ইভিএমের যে একটা রেজাল্ট, যেটা প্রিন্টেড কপি দেওয়ার কথা সেটা না দিয়ে তার হাতে লিখে দিয়েছে। সেইটা ধরে আমি একদম নির্বাচনের মামলার বিধি মেনে 30 দিনের মধ্যেই আমি এই মামলাটি করেছিলাম 2021 সালের মার্চে, এবং আলটিমেটলি গিয়ে 3.5 বছর আমি এই মামলা চালিয়েছি। এটার জন্য ট্রাইব্যুনালে আমাদের যে অ্যাডভোকেটরা কাজ করেছে তারা অসম্ভব কষ্ট করেছে, এবং আলটিমেটলি গিয়ে আমরা দেখেছি যে এই নির্বাচনের রাইটই আমি পেয়েছি। এবং এই জন্য আমি মনে করি যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমি ধন্যবাদ জানাচ্ছি এইটা বলে যে এতদিন যে আইনের শাসন ছিল না, যে 16 বছর, ইভেন মঈনুদ্দিন ফখরুদ্দিনের 2 বছরও যদি আমি ধরি 18 বছর যে আমরা আইনের শাসন পাইনি, এই রায়ের মাধ্যমে সে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। এবং আশা করি গেজেট এবং শপথ গ্রহণের মাধ্যমে তারা এই আইনের শাসন প্রতিষ্ঠার পথকে সুগম করবে। সেখানে আসলে আরো একটি প্রশ্নও চলে আসছে যে এখন তো সিটি কর্পোরেশনগুলোতে মেয়র যে পদটি সেটি তো আসলে প্রশাসক হয়ে গেছে, সেক্ষেত্রে কি ধরনের? সেখানে একটা সংবিধানের ধারা আছে 59-এর খ, সেই ধারাতে সেটা স্পষ্ট বলা আছে
পাশাপাশি আরেকটি জিনিস সেটা হচ্ছে জুডিশিয়াল অর্ডার। সবসময় জুডিশিয়াল অর্ডার আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ যে অর্ডারগুলো থাকে তাকে অবশ্যই তার উপরে থাকে, এবং কোর্টের অর্ডার যেটা দেওয়া হয়েছে সেটা নির্বাচন কমিশন সচিবকে বলা হয়েছে যে 10 দিনের মধ্যে যে তারা গেজেট প্রকাশ করে আমাকে দায়িত্বভার বুঝিয়ে দিতে। কাজে এই অর্ডারটা কিন্তু পরিষ্কার, রায়টা পরিষ্কার, এখানে ধোয়া অথবা কিছু করার কিংবা এটার বিরুদ্ধে বলার কোনো সুযোগ আসলে নেই। এটা এখন আমরা অবশ্যই দেখতে চাই যে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের আইনের শাসন যে প্রতিষ্ঠার কথা বলছে এই রায়কে তার এস্টাবলিশ করার মাধ্যমে এবং আমাকে সিটি কর্পোরেশন মেয়র হিসাবে সিটে বসিয়ে দেওয়ার মাধ্যমে তাদের এই আইনের যে শাসন সেটা তারা অবশ্যই এস্টাবলিশ করবে, এটা আমি আশা আপনি প্রত্যাশা করছেন সেটি। এবার একটু আসি, সেটি হচ্ছে যে বিগত সরকার পতনের পর গোটা বাংলাদেশের রাজনৈতিক পটের যে পরিবর্তনটি আসলে হয়ে গেছে সেটি আমরা সকলেই জানি। চট্টগ্রামেরটা যদি একটু আলাদা করে জানতে চাই যে চট্টগ্রামে কী ধরনের রাজনৈতিক পরিবর্তনটা আপনি দেখতে পাচ্ছেন, আপনার মন্তব্য জানতে চাইবো। এর আগে একটু জনাব সোহরাব হাসান আপনার কাছে প্রশ্ন রেখে গিয়েছিলাম যে চলমান প্রক্রিয়া সংস্কার যদি হয়ে থাকে তাহলে নির্বাচন, সব দল তো চাচ্ছে যে যত দ্রুত সম্ভব নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণার জন্য, সেটির তো একটা সময় নিশ্চয়ই সবার সামনে একটা থাকে। আপনি কিরকম সময় ফ্রেম আসলে চিন্তা করছেন? না, তার আগে বলি যে সাদাত ভাই যে কথাটি বললেন তার নির্বাচনী মামলার ব্যাপারে তাকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি একটি ন্যায়ের জন্য লড়াই করেছেন, লড়াই জয়ী হয়েছেন। তাহলে আমরা এটি এই কারণেই বললাম যে সংলাপ, নির্বাচন, সংস্কার সব কিছুই কিন্তু মানুষের জন্যে, এবং সেখানে মানুষ যদি নিজে সংস্কার না হয়, তার মানসিকতা যদি সংস্কার না হয়, তার চিন্তাধারায় যদি সংস্কার না হয়, চিন্তাধারা যদি গণতান্ত্রিক না হয়, তাহলে আপনি সংবিধান যত পরিবর্তন করেন, আইন যত পরিবর্তন করেন, কোনো কাজ হবে না। অর্থাৎ জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটতে হবে। এই রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে জনগণের ইচ্ছের প্রতিফলন। গত 3টি নির্বাচন সম্পর্কে প্রধান অভিযোগ কি? বিরোধী দল অংশ নেক বা না নেক জনগণের ইচ্ছের প্রতিফলন ঘটেনি। এখন ভবিষ্যতে প্রথমত হচ্ছে এই সংবিধান সংস্কার কমিশনের প্রধান দায়িত্ব হবে যে এই জনগণের ইচ্ছার প্রতিফলন হবে, নির্বাচনের মাধ্যমে হবে, দেশ শাসনেও হবে। শুধু নির্বাচন হলো আর নির্বাচিত যারা হলেন তারা গণতন্ত্রকে পাত্তা দিলেন না, গণতন্ত্রকে গ্রাহ্য করলেন না, তাহলে তো যে উদ্দেশ্যে নির্বাচন, যে উদ্দেশ্যে গণতন্ত্র, সেটি কার্যকর হবে না, সেটি বাস্তবায়ন হবে না। যে বিষয়টা হচ্ছে আমরা সবসময়ই কিন্তু আমরা বিজয় অর্জন করি আন্দোলনে, সংগ্রামে, অভ্যুত্থানে, কিন্তু বিজয়টা ধরে রাখতে পারি কিনা। দেখুন, যদি সেটি ধরে রাখতে পারতাম, 90 একটি গণ অভ্যুত্থান হয়েছে। যে গণ অভ্যুত্থানে সাদাত ভাই এখানে আছেন, তিনি তখন ছাত্র, ছাত্র দলের নেতা ছিলেন। ছাত্রই কিন্তু সেই আন্দোলনেও কিন্তু ছাত্রই নেতৃত্ব দিয়েছিলেন, মানে সম্মুখ সারিতে। তবে রাজনৈতিক নেতারাও তখন বেশ সক্রিয় ছিলেন এবং তারা উপরে তাদের তাদের সিদ্ধান্তই কার্যকর ছিল। এবারে যদি আমাদের 90-এর গণ আন্দোলনের যে উদ্দেশ্য ছিল, 3 জোটের রূপরেখা ছিল, সেই রূপরেখা অনুযায়ী দেশ পরিচালিত হতো, একে অপরকে সহ্য করত, মানে অন্যকে গ্রহণ করার পরমত সহিষ্ণুতা, আমি যেটা ভাবি, আমি যেটা বুঝি, বা আমি ক্ষমতায় আছি বলে আমি সব কিছু করব, এই মানসিকতা যদি থাকে। যেমন ভয় কি? ভয় হচ্ছে, আর বাংলাদেশে হচ্ছে যে যারাই 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায় তখন আর পিছনে ফেরে না, তখন আর তাকে কেউ ধরে রাখতে পারে না। যেটা আশা করব যে সংস্কার কমিশন নিশ্চয়ই একটি দেবে। আপনি টাইম ফ্রেমের কথা বলেছেন, সময়সীমা 3 মাস সময়সীমা তাদের বেঁধে দিয়েছে। এরপরও যদি আলোচনা হবে রাজনৈতিক দলগুলোর সাথে, উপদেষ্টা, আমি নির্বাচনের রোডম্যাপের টাইম ফ্রেমের কথা বলছিলাম, মানে আপনি কোনটা কল্পনা করতে পারছেন কিনা, কারণ সবারই তো প্রত্যাশা যে খুব দ্রুত সময়ের মধ্যে যাতে একটা সময়সীমা কিন্তু বলেছেন সেনাপ্রধান বলেছেন, এবং সেটা আমি অযৌক্তিক মনে করি না। এক্ষেত্রে হয়তো মানে যদি অন্তর্বর্তী সরকার অথবা যারা সংস্কার কমিশনে আছেন পেশাজীবী যদি মনে করেন যে এজন্য হয়তো আরও 6 মাস প্রয়োজন হতে পারে, তবে 1.5 থেকে 2 বছরের বেশি
হওয়ার কোনো যুক্তি তো নেই। অন্তর্বর্তী কারণ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে সম্প্রতি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একটি জরিপ বের হয়েছে, তাতে কিন্তু দেখা গেছে 53% বলেছে এই সরকারের মেয়াদ হওয়া উচিত 1.5 থেকে 2 বছর, 47% বলেছে যে না 2 থেকে 3 বছর। তো সুতরাং এখানেও কিন্তু স্পষ্ট যে সংখ্যাগরিষ্ঠরা চাচ্ছে যে 2 বছরই। আবার 2 বছরের ব্যাপারে আমাদের একটা শঙ্কাও আছে। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার 2 বছর ছিলেন, তারা প্রথমে চেয়েছিলেন কিন্তু আওয়ামী লীগ বিএনপি কোনো রাজনৈতিক নেতৃত্বই থাকবে না, মানে ক্ষমতা দেশ শাসন করবে না, তারাই শাসন করবে, সামনে একটি বেসামরিক আদল থাকবে। কিন্তু পরে তারা পারেনি সেটা, এ কারণে দ্রুত নির্বাচন দিয়েছে। তারা যে দলকে নিরাপদ মনে করছে সেই দলের হাতে ক্ষমতা যাতে যায় সেই কী বলে কলাকৌশল নির্ধারণ করেছে, যেটি দেশি বিদেশি অনেক বিশিষ্ট ব্যক্তির বই আছে, গবেষণায় আছে, সংবাদপত্রে তো আছেই। এখন এবারে কি হবে? আমি মনে করি যে এবার একটু নতুন বাস্তবতা। ছাত্র আন্দোলন করেছে, তাদের মূল কথাই হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে এবং ন্যায্যতা প্রতিষ্ঠা। তাই ন্যায্যতা সব ক্ষেত্রে হবে এবং সেক্ষেত্রে একটি গত 3টি নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হয়নি, জনগণ ভোট দিতে পারেনি। এই যে প্রচণ্ড ক্ষোভ বিগত সরকারের বিরুদ্ধে, সেটা একটা বড় কারণ ছিল যে 2008-এর পর যারা ভোটার হয়েছে তারা ভোট দিতে পারেনি, একটা বড় অংশ। সুতরাং তরুণদের ক্ষোভ ছিল। ভবিষ্যতে নির্বাচনী ব্যবস্থাটা এমন করতে হবে, গণতান্ত্রিক ব্যবস্থা এমন করতে হবে যাতে অন্তত মানুষের ভোটাধিকার বঞ্চিত না হয় কোনোভাবেই। তারপর দেশ শাসন কীভাবে, সেখানে শুধু ভোটাধিকার নিশ্চিত হলেই কিন্তু গণতন্ত্র আসবে না, পরবর্তীকালে প্রতিটি ধাপের, এবং সেটি ক্ষমতাসীনদেরই দায়িত্ব বেশি, একই সঙ্গে বিরোধী দলেরও। আমাদের এখানে যারা ক্ষমতায় যান তারা সব কিছু দখল করতে চান, আর যারা বিরোধী দলে থাকেন তারা সংসদের চেয়ে রাজপথী আন্দোলনের উপযুক্ত ক্ষেত্র মনে করে। এখন সবাই বলছে সেই প্রবণতার যাতে পরিবর্তন হয় সেরকম কিছু যেন এই সরকার করে দিয়েছে, এই সরকার করে। এবং আমি আশা করব যে এই সংস্কার কমিশনের প্রস্তাবেও বা সুপারিশেও তার ইঙ্গিত থাকবে, তার পরামর্শ থাকবে। একেবারে স্পষ্ট। ডাক্তার শাহাদাত হোসেন, আপনার কাছে প্রশ্ন রেখে গিয়েছিলাম যে সারা দেশের তো আসলে রাজনৈতিক পট পরিবর্তন আমরা দেখেছি, বিশেষ করে চট্টগ্রামেরটা একটু জানতে চাচ্ছিলাম যে চট্টগ্রামের কি পরিস্থিতি আসলে বিরাজ করছে, সেখানে কি ধরনের পরিবর্তন? 5 আগস্টের পর থেকে আপনারা জানেন যে আমরা নিজেরাই ওই সময় থানাতে কোনো লোকজনই ছিল না, পুলিশ অফিসারের অন্য, আমরা নিজেরা আমাদের দলের নেতাকর্মীরা পাহারা দিয়েছে, বিভিন্ন পূজা মণ্ডপে আমরা পাহারা দিয়েছি, এবং আমরা একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করেছি ওভারঅল সবার সাথে। এবং সেক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ অন্যান্য যে দলগুলো আছে সবাই কিন্তু কাজ করেছে সেখানে, কারণ প্রশাসন তখন ইনফ্যাক্ট কোনো কাজ করতে পারছিল না, তারা পুলিশ ভয় পাচ্ছিল রাস্তায় নেমে আসতে, এবং অন্যান্য বাহিনীর যারা ছিল তারাও তেমন একটা চিন্তা করছিল যে কীভাবে সিদ্ধান্তটা নেবে। ঠিক ওই সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ অন্যান্য দলগুলো ভালো রোল প্লে করেছে এবং সেটা কন্টিনিউয়াসলি থাকবে। আমি ভাইয়ের আসলে বক্তব্যগুলো খুব চমৎকার হয়েছে। আমি একটা জায়গায় সেটা বলছি যে সংবিধান সংস্কারের পাশাপাশি নিজকে সংস্কার করতে হবে, আসলে দেশকে ভালোবাসতে হবে, এটার পর আর কিছুই নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়ার যে আদর্শ ছিল দেশপ্রেম এবং সততা, এই 5 বছরের ওরা শাসন আমলে আপনি দেখেছেন কীভাবে দেশকে আজকে যে তিনটা ধরেন আপনার আজকে আমাদের জিডিপিতে যে 3টা জিনিস ভূমিকা রাখছে, গার্মেন্ট সেক্টর, এগ্রিকালচার অ্যাজ ওয়েল এজ মানব সম্পদ, তিনটাই কিন্তু ওনার দেয়া। কাজে এই 3টা ভূমিকার পাশাপাশি 4 নাম্বার একটা সেক্টর আমরা এখনো পর্যন্ত তৈরি করতে পারিনি। পার্শ্ববর্তী দেশ সহ সার্ক কান্ট্রিজগুলো আপনি দেখেন যে পর্যটনকে নিয়ে এসেছে, কিন্তু এই পর্যটন শিল্প কিন্তু আমরা নিয়ে আসতে পারছি না। আমার মনে হয় এগুলোর মূল কারণ হচ্ছে আমরা যখনই ক্ষমতায় আসি তখন দেখি যে জঙ্গিবাদ, এই ধরনের কিছু একটা দিয়ে আমরা ক্ষমতায় থাকতে চাই, যেটা গত সরকার করেছে। তো এই যে ক্ষমতায় ধরে রাখার প্রবণতার কারণে সাধারণ মানুষ বাংলাদেশে আসতে চায় না, কারণ তারা মনে করে যে এখানে আসলেই বোধহয় গুলি চলবে, গুলি খেতে হবে অথবা মারা যেতে হবে। তো এই যে একটা নেগেটিভ অ্যাডভার্টাইজমেন্ট দেশের প্রতি, এই জিনিসগুলো থেকে আমাদেরকে আসলে ডিবেটেড হতে হবে, অ্যাজ ওয়েল এজ আমাকে নিজে সংস্কার পাশাপাশি দেশকে সংস্কার করতে হলে দেশপ্রেম এবং সৎ হতে হবে প্রতিটি কাজে। আজকে ধরেন
আমি ইনফ্যাক্ট এই 2-3 দিন ধরে ঢাকা শহরে বিভিন্ন মন্ত্রণালয়ে এমনি গিয়েছি, দেখছি তাদের কাজ। মানে আপনি চিন্তা করবেন, একটা লাইন লিখতে মনে হচ্ছে পুরো দিন চলে গেল। একটা লাইন যে লিখবে, এটা যে কোনো একটা লাইন ধরেন, আমি একটা লাইন লিখাবো অথবা লিখবে, একটা লাইন বলেছে এইভাবে লিখেন, পুরো একটা দিন তারা শেষ করে দিল। অথবা দেখা যাচ্ছে সেই লাইনটা লিখে যে আরেকটা জায়গায় পাঠাবে, আরেকটা দিন চলে গেল। এইভাবে তো দেশ চলতে পারে না। সবার মধ্যে একটা দেশপ্রেম থাকতে হবে, দেশপ্রেম থাকতে হবে, এবং সেটা হবে তার সবথেকে নিজের বড় প্রতি নিজকে সংস্কার। সৎ থাকতে হবে যে আমি কতটুকু সৎ, তাহলে দেখবেন যে দেশ এগিয়ে যাবে। একজন দর্শক আছেন সংবিধান আমাদের সঙ্গে সংস্কার তো ফোনে, পরে আসছে। তার প্রশ্নটা একটু নিয়ে আসতে চাই। তিনি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চান। কে বলছেন, কোথা থেকে বলছেন? স্বাগত জানাচ্ছি এই আয়োজনে, আপনার প্রশ্নটি করবেন। আমি সিদ্দিক বলছি সাভার থেকে। আপনাকে স্বাগত জানাচ্ছি, আপনার প্রশ্নটি করবেন। আচ্ছা, আমার প্রশ্ন মেইনলি সোহাব সাহেবের কাছে আর জি। কি। তো এই যে সরকার যে সংস্কার করতে যাচ্ছে আর কি, বিশেষ করে সংবিধান সংস্কার করতে হলে তো এটা লাগবে, ওই মানে সংসদের ম্যান্ডেট লাগবে। তো এটা কিভাবে সংস্কার করবে? জনাব সোহরাব হাসান, আপনার কাছে প্রশ্নটি ছিল যে আসলে যখন সংবিধান সংস্কারের প্রশ্নটি আসবে তখন তো সংসদের ম্যান্ডেট লাগবে, সেটি কিভাবে হবে? যে কোনো সংশোধন সেটা জাতীয় সংসদের অর্থাৎ জনগণের প্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠানের অনুমোদন লাগবে। যতগুলো সামরিক শাসন আমলে, সেনা সমর্থিত সরকারের আমলে, এমনকি এই সরকারের আমলেও কিন্তু একাধিক অধ্যাদেশ হয়েছে। সেই অধ্যাদেশগুলো পরবর্তী সংসদে অনুমোদন করতে হবে, না হলে এটা বাতিল হয়ে যাবে। এবং বাতিল হলে যারা এই সংশোধনী করেছে, যারা এই অধ্যাদেশ জারি করেছেন, তাদের কিন্তু আইনের মুখোমুখি হতে হবে, বিচারের মুখোমুখি হতে হবে যদি না হয়। এ কারণে এক ধরনের রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারে একটা বোঝাপড়া থাকতে হবে, একটা সমঝোতা থাকতে হবে যে, এবং সবারই লক্ষ্য তো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। যে গণতন্ত্র আমরা হারিয়ে ফেলেছি সেই গণতন্ত্র উত্থান চাই আমরা, এবং সেটি সত্যিকার গণতন্ত্র, মানে লোক দেখানো গণতন্ত্র না, বা 5 বছর পর পর একটি নির্বাচনী প্রহসনের গণতন্ত্র না। তো সেক্ষেত্রে যেটি সাদাতভাবে বললেন, আসলে আমাদের নিজেদের পরিবর্তন করতে হবে, গণতন্ত্রের জন্য প্রস্তুত থাকতে হবে। আর মাননীয় দর্শক যেটি বলছেন, অবশ্যই সংসদের প্রয়োজন, তবে এখানে 2 ধরনের। এক হচ্ছে আমি যদি সংশোধন হয়, যে কোনো বিষয়ে একটি সংশোধনী আনা হলো, যেমন এখন নির্বাচনী ব্যবস্থা আছে আমাদের ওয়েস্টমিনিস্টার সিস্টেম, যে এক মাথা এক ভোট, এক ভোট বেশি পেলে তিনি নির্বাচিত, এক ভোট কম পেলে তিনি অনির্বাচিত। পৃথিবীর অনেক দেশে এবং বেশিরভাগ দেশে আনুপাতিক হারে ভোট আছে, সেখানে দলকে ভোট দেওয়া। যদি 3% ভোট পায় কোনো দল, ওই অনুযায়ী 3% হয়তো আপনি ধরেন 9টা আসন পাবে। আর যদি 40% ভোট পায় তাহলে ওই অনুপাতে ভোট পাবে। এটি এক ধরনের। এখন এটাও যদি পরিবর্তন করে তাহলে পরবর্তীকালে এই সংসদে কিন্তু অনুমোদন করতে হবে। আরেকটি হচ্ছে যে আমরা যদি সম্পূর্ণ সংবিধান নতুন করে লিখি, যেটি কেউ কেউ বলেছেন যে পুনর্লিখন বা নতুন সংবিধান, সেটা করতে হলে সংবিধান সভা দরকার হবে। আচ্ছা, এবং সেটা দীর্ঘ প্রক্রিয়া। তাহলে কিন্তু এই 2 বছর, 4 বছর, 5 বছরেও, 5 বছরেও জাতীয় সংসদ আরেকটি জাতীয় সংসদ নির্বাচন করা সম্ভব হবে বলে মনে হয় না। আমাদের অপেক্ষা করতে হবে সংস্কার কাজগুলো যত দ্রুত শেষ করে সবার মতামতের ভিত্তিতে একটি নির্বাচন দেওয়া। এই নির্বাচনটা দেবার পর আমরা যে ক্ষমতা চর্চার প্রবণতা দেখি, যে দুর্নীতি অনিয়মের প্রবণতা, যেটি সব মানে দুর্নীতি তো বিগত সময়গুলোতে আরো অনেক বেশি হয়েছে এবং সবাই কতটা অতিষ্ঠ সেটিও আমরা আসলে দেখতে পাচ্ছি। এই টেন্ডেন্সিটা কি কমে যাবে বলে আপনি মনে করছেন কিনা? সেটা অনেকগুলো আইনি বিষয়, বিশেষ করে সংসদীয় গণতন্ত্রে সংসদ কিন্তু নির্বাহী বিভাগের উপর খবরদারি করে, কিন্তু আমাদের এখানে সংসদ আর নির্বাহী বিভাগ একাকার। এর অনেকগুলো কারণ। যিনি প্রধানমন্ত্রী তিনি সংসদ নেতা, এবং শেখ হাসিনার আমলে, প্রথম সরকারের আমলে একটা ভালো সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেটা হচ্ছে যে মন্ত্রীরা সংসদীয় কমিটির প্রধান থাকবেন না। কিন্তু এটা যদি আরেক ধাপ এগিয়ে, বিশেষ করে সরকারি হিসাব রক্ষণ গুরুত্বপূর্ণ কমিটিগুলোতে বিরোধী দলের সংসদ সদস্যরাই যদি এই কমিটিগুলোর প্রধান হন,
আরেকটি হচ্ছে যে সংসদে একটা ভারসাম্য থাকা দরকার। এটা ব্যক্তির যে ক্ষমতার ভারসাম্য না শুধু, সংসদ যদি এরকম থাকে যে কোনো দলের 90 জন, কোনো দলের 10 জন, সেখানে গণতন্ত্র কাজ করা খুব কঠিন। হ্যাঁ, রুমিন ফারহানা এবং হারুনুর রশিদ দুজন সংসদ মাতিয়েছিলেন। হ্যাঁ, প্রতিবাদ করা যাবে, সংসদ গরম রাখা যাবে, কিন্তু সিদ্ধান্ত পাল্টানো যাবে না। কিন্তু যদি সংসদের সরকারি দল বিরোধী দলের মধ্যে একটা ভারসাম্য থাকে, সংখ্যার ভারসাম্য থাকে, আর 70 ধারা যদি হয় সংশোধন অথবা বাতিল করা যায়, তাহলে কিন্তু ওই মানে কে কোন দলের একজন সংসদ সদস্য, মনে করেন পার্বত্য চট্টগ্রামে কোনো একটা মডেল তৈরি হবে। পার্বত্য চট্টগ্রামের একজন সংসদ সদস্য যিনি ক্ষমতাসীন দলের হয়ে নির্বাচিত হয়েছেন, কিন্তু তিনি মনে করেন পার্বত্য চট্টগ্রামে এই মোটেল হলে বা এই পর্যটন কেন্দ্র হলে সেটি তার এলাকার পরিবেশের জন্য ক্ষতিকর হবে। যদি 70 ধারা না থাকে, তিনি স্বাধীনভাবে ভোট দিবেন যে এর বিপক্ষে। আর যদি 70 ধারা থাকে, তিনি বিপক্ষে ভোট দিতে পারবেন না। সুতরাং 70 ধারা কিন্তু আমাদের গণতন্ত্রের জন্য বলা হয় এটি হচ্ছে একটা বড় বাধা। আরো একজন দর্শক আছেন, তার প্রশ্নটি একটু নিতে চাই। দর্শক, স্বাগত জানাচ্ছি এই আয়োজনে। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আলামিন, রংপুর থেকে। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, যদি পিআর পদ্ধতিতে মানে সংখ্যানুপাতে হারে যদি নির্বাচন হয়, সেক্ষেত্রে যারা স্বতন্ত্র প্রার্থী, সেই স্বতন্ত্র প্রার্থীরা সেই নির্বাচন করতে পারবেন কিনা, এবং যদি করেন তারা সেরা কি পদ্ধতি? ধন্যবাদ, থাকুন আপনি আমাদের সঙ্গে। ধন্যবাদ, ভালো প্রশ্ন। একটা হতে পারে স্বতন্ত্র প্রার্থীরা একটা জোট করতে পারেন। তাহলে স্বতন্ত্র প্রার্থীদের ভোট মিলে কিন্তু তারাও একটা দল হয়ে যাবেন, একটা গোষ্ঠী হয়ে যাবেন। দল না হলে একটা গোষ্ঠী হয়ে যাবেন। সুতরাং তারাও কিন্তু এই আনুপাতিক হারে ভোট হলেও তারাও সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন। তা সেক্ষেত্রেও ওই একই হবে। ওই জোটের যদি তারা স্বতন্ত্র যদি 10 জন থাকে, তার মধ্যে যদি তাদের ভোটের হিসেব অনুযায়ী যদি তারা 3 জন পান, তাহলে প্রথম সবচেয়ে বেশি ভোট যারা পেয়েছে তারা হবে। জি জি, ধন্যবাদ। জনাব শাহাদাত হোসেন, আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই সেটা হচ্ছে যে যখন নতুন বাংলাদেশের কথা বলছি, তখন আমরা আঞ্চলিক পর্যায়ে দখলবাজির যে বিষয়টি, সেটি কিন্তু আমরা খুব বেশি করে শুনতে পেয়েছি। এই 5 আগস্টের পরের ঘটনাগুলো যদি পর্যবেক্ষণ করা হয়, চাঁদাবাজি, দখলবাজি, এটি অনেক বেশি কিন্তু দেখা গেছে। এখন রাজনৈতিক দলগুলোকে একটু অন্যভাবে দেখতে চাই। বিএনপির একটু সংস্কারের জায়গাগুলো একটু ছোট করে জানতে চাইবো, যে বিএনপি নিজেদেরকে কোন কোন জায়গায় সংস্কার করতে যাচ্ছে, কেননা আমরা দেখেছি যে আপনাদের মধ্যে যারা এসব করেছে, আপনারা তাদের জন্য শাস্তির ব্যবস্থা করেছেন। হ্যাঁ, বিএনপি আসলে জানেন যে আমরা যে সংবিধান সংস্কার তো আছে, উনি বলেছেন ত্রয়োদশ সংশোধনী বাতিল করার ব্যাপারটা। ত্রয়োদশ সংশোধন বাতিল করে পঞ্চদশ সংশোধনী যেটা হয়েছে, সেটাই কিন্তু বাংলাদেশের মূল সমস্যার কারণ। কাজে এই ধরনের বিচারপতি খায়রুল হকরা যে ধরনের সংশোধনী করেছে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে, সে ব্যাপারগুলো কিন্তু বাংলাদেশের সমস্যার মূল কারণ হিসাবে সর্ট আউট করে সেগুলোকে কীভাবে সলভ করা যায় সেটা একটা ব্যাপার আছে। দায়মুক্তি আইন হয়েছে, 90,000 কোটি টাকা লোপাট হয়েছে। ওই দায়মুক্তি আইনগুলোও আমার মনে হয় সংবিধান সংশোধনের মাধ্যমে করা যায়। আর বিশেষ করে আইসিটি অ্যাক্ট মামলা, বিশেষ করে সাংবাদিক সহ যারা বিবিধভাবে এই মামলার হয়রানির শিকার হয়েছে। আর আমাদের দলের যে কথাটি বলছে সেটা হচ্ছে 31 দফাটা কিন্তু আমরা দিয়েছি আমাদের সম্মানিত তারেক রহমান সাহেব, আমাদের দলের যিনি চেয়ারম্যান, উনি 31টি দফা কিন্তু দিয়েছেন সংস্কারের জায়গায়। সেই জায়গায় আমরা কিন্তু স্পষ্ট বলেছি, আমরা যে সংসদের কথা বলেছি, সংসদে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছি। আমরা সংসদে এটাও বলেছি যে যদি বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় যায়, তাহলে সবাইকে নিয়ে একটি জাতীয় সরকার করবে। ক্ষমতার ভারসাম্যের বিষয়টিও নিশ্চয়ই, ক্ষমতা ভারসাম্যের কথা আমি বলেছি। প্রাইম মিনিস্টার এজ ওয়েল এজ প্রেসিডেন্টের মধ্যে যে ক্ষমতার ভারসাম্য ছিল না, সেটাকে একটা জায়গায় নিয়ে আসা হবে, এবং নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগের মধ্যে একটা সাম্যতা আসতে হবে। এজ ওয়েল এজ আমরা যে ফান্ডামেন্টাল যে রাইটসগুলো আছে, আমাদের যে বাসস্থান, আমাদের যে শিক্ষা, আমাদের যে স্বাস্থ্য, আমাদের যে বেঁচে থাকার অধিকার, এইসব মিলে কিন্তু আমাদের কিছু প্ল্যান আছে। বিশেষ করে স্বাস্থ্যখাতে আমরা বলেছি কমিউনিটি হসপিটাল, ওয়ার্ডে কমিউনিটি ক্লিনিকগুলো করার, সে প্ল্যানগুলো আমাদের আছে। শিক্ষা খাতেও কিন্তু আমাদের বেশ কিছু প্ল্যান আমাদের আছে। 31 দফা অনুযায়ী আপনারা আগামীতে সংস্কার দলের মধ্যে আনবেন, সেই বার্তাটি আসলে জনগণের কাছে দিতে যাচ্ছেন।
এই যে গণমাধ্যমের স্বাধীনতার কথা আমরা বলে থাকি, কিন্তু গণমাধ্যম প্রকৃত অর্থে কখনোই স্বাধীনভাবে কি কাজ করতে পারে? যখন বলছি স্বাধীন, তখনও কি গণমাধ্যম স্বাধীন? চাইলে কিন্তু পারে, একেবারেই পারে না তা নয়। অনেক বাধা আছে, অনেক সমস্যা আছে। তারপরেও আমরা যদি সাংবাদিকতা করতে চাই, সাংবাদিকতা মানে হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করতে হবে, প্রতিষ্ঠানের জবাবদিহিতা আদায় করতে হবে। সেই প্রতিষ্ঠান হচ্ছে তিনি যে প্রতিষ্ঠানে কাজ করেন সেই প্রতিষ্ঠান থেকে রাষ্ট্র পর্যন্ত, রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিষ্ঠান। সেই প্রশ্নগুলো আমরা করার সাহস রাখি কিনা। দ্বিতীয় হচ্ছে সরকার কমিশন করার কথা বলেছে। কমিশনের উদ্দেশ্য যদি হয় যে এই সেক্টরে যারা কাজ করছেন তাদের জন্য একটি নীতিমালা করা, একটি আইন কানুন করা, যে আইন কানুনের ভিত্তিতে কর্মীরা চলবেন এবং তাদের সুযোগ সুবিধা, তাদের অধিকার ভোগ করতে পারবেন, তাহলে আমরা স্বাগত জানাই। আর যদি সেই কমিশনের উদ্দেশ্য হয় খবরদারি করা, হস্তক্ষেপ করা, তাহলে কিন্তু সেই কমিশন কোনো কাজে দেবে না। বরং সরকার যত গণমাধ্যম সম্পর্কে যত কম কথা বলবে, ততই গণমাধ্যমের জন্য ভালো এবং সরকারের জন্যও ভালো। অসংখ্য ধন্যবাদ ডাক্তার শাহাদাত হোসেন। আপনার কাছে আসি, একেবারে শেষ পর্যায়ে রয়েছে। আমরা আসলে সংস্কার নিয়ে এত বেশি কথা বাংলাদেশে কখনো হয়নি। আমরা যখন সংস্কারের কথা বলছি তখন সব থেকে বেশি নজর থাকছে যে রাজনৈতিক দলগুলোর সংস্কার কতটুকু হবে, সেটা নিয়ে একটু জানতে চাইবো। রাজনৈতিক দলের ভবিষ্যৎ আসলে কি দেখতে পাচ্ছি? রাজনৈতিক দলের সংস্কার অবশ্যই হওয়া উচিত, যেটা আমরা করছি এখন। দেখুন, আমাদের যে কোনো জায়গায় আজকে আমরা যে কর্মীর কিংবা ইভেন যারা অনুপ্রবেশকারী আজকে আমাদের দলে যোগ দিচ্ছে, তাদেরকেও কিন্তু আমরা, যারা করছে তাদেরকেও আমরা বহিষ্কার করছি। আমরা কিন্তু আমাদের দল থেকে কিন্তু এটা শুরু করছি এবং আলটিমেটলি গিয়ে আজকে দেখেন কিন্তু এই যে প্রবণতাটা কিন্তু আস্তে আস্তে কমে গেছে। তারেক রহমান সাহেব কিন্তু এই ব্যাপারে খুব স্ট্রিক্ট, উনি সারা বাংলাদেশে ওনার বার্তা ছড়িয়ে দিচ্ছে কোনো অনুপ্রবেশকারী যাতে আমাদের দলে প্রবেশ করতে না পারে। আরেকটি জিনিস আমি আসলে বলতে চাই যে ইনফ্যাক্ট একটি অন্তর্বর্তীকালীন সরকার যখন জনগণের দ্বারা নির্বাচিত কোনো সরকার ইনফ্যাক্ট সব সংস্কার করতে পারে না। সংস্কার করতে হলে একটি রাজনৈতিক সরকারের প্রয়োজন হয়। কাজে আমাদেরকে ধরে নিতে হবে যে সরকারটি এখন আছে তারা কিছু স্বল্পমেয়াদী কিংবা মধ্যমেয়াদী তারা সংস্কার করতে পারে, বাট দীর্ঘমেয়াদী কোনো সংস্কার করতে হলে অবশ্যই একটি ইলেক্টেড গভর্নমেন্ট দরকার আছে এবং এটা উচিত অনতিবিলম্বে যে জায়গাগুলোকে আমরা এমফাসাইজ করে লাইক দ্যাট আপনার আইনের শাসন প্রতিষ্ঠা, তারপর আপনার রাষ্ট্রযন্ত্রের পুলিশ, অবশ্যই পুলিশ, র্যাব এবং বিজিবি সহ যারা আছে তাদের কিছুটা সংস্কার, আর আপনার ধরেন নির্বাচন কমিশনকে সংস্কার করে আমরা যদি অনতিবিলম্বে একটি ভোটের ব্যবস্থা করতে পারি, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারি এবং একটি জনগণের শাসিত, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়ে একটা সরকার গঠন করতে পারি, তাহলে সেই সরকারে যে রায়গুলো দিবে, যে সংবিধান সংশোধন করবে, সেটা বাংলাদেশের 16 কোটি মানুষ সেটা গ্রহণ করবে। কাজে ওই দিক দিয়ে আমাদের মনে হয় অতি দ্রুত যাওয়া উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ আবারও আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, নিউজ আওয়ার এক্সট্রা আজকের আয়োজন এই পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।